ও সুনোর নিবেদনে আপনারা শুনছেন ভারতবর্ষের কয়েকটি ভৌতিক স্থান সম্পর্কিত প্রচলিত কয়েকটি রোমহর্ষক, রোমাঞ্চকর এবং ভৌতিক কাহিনী। আজকের গল্প রাজস্থানের বিখ্যাত ভানগড় দুর্গ সম্পর্কিত গল্প, অভিশপ্ত ভানগড়। ভানগড় সম্পর্কিত দুটি গল্প পাওয়া যায়। আজকে শুনবেন প্রথম গল্প, স্বামীজির অভিশাপ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের জন্য আজ এক অভিশপ্ত কেল্লার গল্প বলবো। রাজস্থানের আলোয়ার জেলার গোলকবাস গ্রামে এই কেল্লা। সপ্তদশ শতকে তৈরি হয় এটি। তৈরি করেন সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের ছোট ভাই মাধো সিং। রাজস্থানে ভানগড় শহরে তৈরি হয় এই দুর্গ, আর সেই থেকেই এই দুর্গের নাম হয়ে যায় ভানগড় দুর্গ। বর্তমানকালে ধ্বংসস্তূপে পরিণত হলেও তার স্থাপত্য নিদর্শনের কিছু চিহ্ন এখনও অবশিষ্ট রয়ে গেছে। কেল্লায় ঢোকার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। দরজা দিয়ে ঢুকেই দেখা যায় প্রশস্ত বাগান, যার ভগ্নচিহ্ন থেকে সেকালের বিলাসিতার কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। বাগান পেরিয়ে সামনে গেলেই একটা জলাধার। স্থানীয় ভাষায় এই জলাধারকে বলে বৌলি। কথিত রয়েছে এই এলাকা থেকে কোনো শব্দ নাকি বাইরে যেতে পারে না। যে কোনো শব্দের ধ্বনি এই এলাকার মধ্যেই ঘুরে বেড়ায়। বৌলির এই অংশ থেকে অনেকেই নাকি নূপুরের আওয়াজ শুনতে পেয়েছেন। যদিও কেল্লার কোনো শব্দ বাইরে থেকে শুনতে পাওয়ার কথা নয়। এই কেল্লায় এখনো পর্যন্ত নেই কোনো ইলেকট্রিসিটি, ফলে নিরেট ঘন অন্ধকারে আরও জমাট বেঁধেছে ভূতুড়ে গল্প। তবে রাজার কেল্লায় ভূত এলো কি করে, কিভাবে এই কেল্লা অভিশপ্ত এবং ভূতুড়ে হলো, তা নিয়ে দুটি কাহিনী লোকমুখে বেশ প্রচলিত। একটি হচ্ছে সাধু বালুনাথ, আর অপরটি রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। আজকে আমরা প্রথম গল্প অর্থাৎ মাধো সিং এবং সাধু বালুনাথের গল্প শুনব। মাধো সিং যখন প্রথম ভানগড়ের কেল্লা তৈরি করছিলেন, সেই কেল্লার চত্বরের এক কোণেই ছিল সাধু বালুনাথের আশ্রম। কেল্লা নির্মাণকালে তিনি মাধো সিংকে বলেন, মাধোজি, তুমি আমার আশ্রমের পাশে কেল্লা বানাতে চাইছো, সে খুব ভালো কথা। তবে আমার একটাই অনুরোধ বলো বা আদেশ বলো আছে। বলুন গুরুজি, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। তুমি দেশের রক্ষার্থে কেল্লা বানাচ্ছ, ভালো কথা। তবে একটা জিনিস খেয়াল রেখো রাজা, আমার এই আশ্রমের ওপর যেন তোমার ওই কেল্লার ছায়া কখনো নেমে না আসে। আমি প্রতি প্রহরে সূর্যদেবের সাধনা করে থাকি। ছায়া পড়লে আমার সাধনা ব্যাহত হতে পারে। আমার এইটুকুই অনুরোধ তোমার কাছে। আপনি নিশ্চিন্তে থাকুন গুরুজি, কোনো মতেই আমার কেল্লার উচ্চতা আপনার আশ্রমের সূর্যকিরণকে কোনোদিন রুদ্ধ করবে না। বেশ রাজা, এই অনুরোধ রক্ষাপূর্বক আমার আর কোনো আপত্তি নেই। তুমি কেল্লা নির্মাণ করো, তবে মনে রেখো, আমার আদেশ বা অনুরোধ রক্ষা না হলে এই ভানগড় শহরে নেমে আসবে ধ্বংসের ধূসর ছায়া। যথাজ্ঞা গুরুজি। ভয়ই হোক কিংবা সাধুর প্রতি শ্রদ্ধাতেই হোক, মাধো সিং কথা দিলেন বালুনাথের আদেশ তিনি পালন করবেন। এরপর মাধো সিংয়ের কেল্লা নির্বিঘ্নে প্রস্তুত হল।
তবে সাধুর আদেশানুরোধ অনুযায়ী কেল্লা প্রাচীরের উচ্চতা কম রাখা হলো। মাধু সিং ও তার পুত্র নির্বিঘ্নে রাজকাল নির্যাপনের পর কালের নিয়মে পরলোক গমন করলেন। রাজা হলেন অজব সিং, মাধু সিংয়ের পৌত্র। ইতিমধ্যে বহু বছর অতিবাহিত। সাধুজিও দেহত্যাগ করেছেন। আশ্রমের কার্যপ্রণালী অতিবাহিত করছেন তার একনিষ্ঠ ভক্তগণ। একদিন রাজভবনের অন্দরে একটি আলোচনা সভায় এক কুচক্রী মন্ত্রী দেব সিং বললেন, মহারাজ, পাশের রাজ্যের রাজারা যে আমাদের কেল্লা নিয়ে হাসি ঠাট্টা করেন, সে খবর কি আপনি রাখেন? কেন? আমাদের সামরিক বিধির তো কোনো রকম সমঝোতা আমরা করিনি, বা পার্শ্ববর্তী রাজ্যের নিরাপত্তাও তো বিঘ্ন হয়নি। রাজামশাই নিতান্তই নাবালক। আসলে বাজারে কান পাতলেই শুনতে পাবেন যে বিদেশিরা বলা বলি করে যে উচ্চতর ভূমিখণ্ড থেকে যে রাজ্যের অন্দরমহল পর্যন্ত দৃষ্টিগোচর হয়, সেই রাজ্যে নিরাপত্তা বলে কি আছে কিছু আদৌ? কি? মন্ত্রীগণ, আপনারা অবিলম্বে এর সত্যতা যাচাই করুন। আর এই গুজব যদি সত্যি হয়, তাহলে আমি সমস্ত বিদেশি পর্যটক, রাজ্যদূত, ব্যবসায়ী, কর্মচারী, মোট কথা যেই হোক না কেন, সমস্ত বিদেশিদের আমি প্রাণদণ্ডের আদেশ দিলাম। কিন্তু মহারাজ, তাতে কি সমস্যার সমাধান হবে? কেন? ওরা আমাদের কেল্লাকে নিয়ে, আমাদের আত্মমর্যাদাকে নিয়ে রঙ্গতামাশা করছে। আপনি কি বলেন? তা প্রাণদণ্ডের যথোপযোগী অন্যায় নয়? কিন্তু রাজা, এতে বিদেশি রাজ্যের সাথে সম্পর্ক নাশ হতে পারে। বরঞ্চ আমি বলি কি রাজা, কেল্লার প্রাচীরের উচ্চতা আপনি কয়েক হাত বৃদ্ধি করুন। তাহলেই আপনার মর্যাদা রক্ষা ও রাজ্যের সুরক্ষা বৃদ্ধি দুই হয়। কথাটা আপনি মন্দ বলেননি। আমিও যে এই উচ্চতার বিষয় নিয়ে ভাবিনি তা নয়, কিন্তু আমার দাদা সাহেব যে বালুজির কাছে এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। মহারাজ, অপরাধ না নিলে বলি, বালুজি বা আপনার দাদা সাহেব ইহলোক ত্যাগ করেছেন তাও প্রায় অর্ধ শতাব্দী উত্তীর্ণ হলো। তা এখনকার পারিপার্শ্বিক ডামাডোলের মধ্যে কি আপনি সেই অতীত প্রতিজ্ঞা নিয়ে ভাববেন, নাকি বর্তমান অনুযায়ী ব্যবস্থা নেবেন? এই হল বিনাশের সূত্রপাত। রাজা মন্ত্রীর পরামর্শ অনুযায়ী পূর্ব প্রতিজ্ঞার অবমাননাপূর্বক কেল্লার প্রাচীরের উচ্চতা বৃদ্ধির কাজ শুরু করলেন। অশীতিপর কয়েকজন মন্ত্রী তাতে আপত্তি জানালেও রাজা তাতে বিশেষ কর্ণপাত করলেন না। মাধু সিংকে গুরু বালুনাথ আদেশ দিয়েছিলেন, তিনি কেল্লা বানাচ্ছেন তাতে তার কোনো আপত্তি নেই, তবে কেল্লার কোনো প্রান্তের ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে। ছায়া পড়লে তিনি মাধু সিংয়ের এই সাধের কেল্লা ধ্বংস করে দেবেন। এমনকি রাজবংশের কাউকে তিনি বেঁচেও থাকতে দেবেন না। কেল্লার প্রাচীরের উচ্চতার কাজ শেষ হলে দেখা গেল দিনের একটি সময়, মাত্র কয়েক মুহূর্তের জন্য কেল্লার ছায়া বালুনাথের আশ্রমের উপর পড়ছে। তারপর থেকেই রাজ্যে দেখা দিতে লাগল নানান বিপর্যয়। ভূমিকম্প ও মহামারীতে প্রায় অর্ধেক রাজ্য জনশূন্য হল। যে ভানগড় এ যাবৎ বিদেশি শত্রুর আক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত ছিল, তা মারাঠা দস্যুর পুনঃ আক্রমণে হয়ে পড়ল সম্পূর্ণ পর্যুদস্ত। রাজ্যের সংরক্ষিত সম্পদ, সোনা দানা যা ছিল তা লুটতরাজে শূন্য হয়ে এলো। রাজ্যে দেখা দিল খাদ্য এবং জল সংকট। পার্শ্ববর্তী রাজ্যের রাজারাও এই বিপদের দিনে ভানগড়ের সাহায্যে এগিয়ে আসতে সাহস করলেন না।
কারণ বালুজির আদেশ সম্পর্কে সকলেই অবগত ছিলেন এবং এ বিষয়ে সবাই নিশ্চিত ছিলেন যে সেই আদেশ অমান্য করাতেই নেমে এসেছে অভিশাপের কালো ছায়া। অনুতাপ জর্জরিত রাজা অজব সিংও এক যুদ্ধে দস্যুর হাতে প্রাণ দিলেন। এরপরে ভানগড় যেন এক মৃত্যুপুরীতে পরিণত হলো। সমস্ত সময় কেল্লার অন্দর থেকে ভেসে আসতে লাগলো মানুষের আর্তনাদ, কান্না এবং প্রলাপের শব্দ। ভয়ে আর কেউ কেল্লার ভেতরে প্রবেশ করতে সাহস করত না। শেষে গুরুনাথ সিং অবশিষ্ট রাজ্যবাসীকে নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। যাবার আগে তিনি সমস্ত বাড়ির ছাদ ভেঙে ফেলবার আদেশ দেন, যাতে ভবিষ্যতে আর কেউ এই অভিশপ্ত নগরীতে বসবাস না করতে পারে। লোকমুখে শোনা যায়, আজও দিনের বিভিন্ন সময় সেই অভিশপ্ত কেল্লার ভেতর থেকে ভেসে আসে উৎপীড়িত নিপীড়িত মানুষের আর্তনাদ, শিশু এবং মহিলাদের কান্নার শব্দ। বহু পর্যটক এবং গবেষকের বয়ানেও এই বিভীষিকাময় ঘটনার উল্লেখ পাওয়া যায়। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন অভিশপ্ত ভানগড় গল্পের প্রথম পর্ব, স্বামীজির অভিশাপ। পাঠে সাম্য, রক্তিম, অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।